তাকে আমি আসতে নিয়ে আসবো। সাবধানে বুঝলে কি ছিল ছিল পাবলিকে কয় যে আপনি এত উগ্র কেন ভাই, এটা আমার সিগনেচার, মানে এটা আমার বৈশিষ্ট্য। বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন আছে, তাই আন্দারে কুন্দারে মাইনা দিলে না জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ভাব দেখাবে হারকুলিস, কিন্তু আপনি যখন মাইট শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে। সবাই ভাবছে দাদা শুরুতেই এত গরম কেন? আপনারা হালকাও দেখতেছেন না, আইন শৃঙ্খলার প্রফেসর ইউনূসের পুলিশ কোনো কাজ করতেছে না, রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না। এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ। বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ, অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে আসেন দেখি। একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে এক নম্বর। অসংখ্য ধন্যবাদ। এক নাম্বার, দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে। 2 নাম্বার, তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে। 3 নাম্বার, পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হচ্ছে। 4 নাম্বার, দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু অ্যাগ্রেসিভ। এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল, এটা ফেক না। এটা আপনি বুঝবেন অ্যাকশনে না, এটা বুঝবেন ইমোশন। আমি একটা ভিডিও দেখাই, এই ভিডিও আগেও দেখেছি। একজন অতিরিক্ত প্রবাসী আমার একবার লাথি মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে লাথি মারা শুরু করে পিছন থেকে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি, হাত দিয়ে ঢালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসবেন। ওরা জোরে লাথি মারছে আমার, আমি রোজা রাখছি, রোজা ভাঙতে যাবে না, হাসপাতালের জন্য হয়েছে। এই যে পুলিশকে লাঠি মারিছে বামপন্থীরা, আমি শিওর বামপন্থীদের একজন রোজদার মারার পরে রাতে কান্দা দিয়া সেলিব্রেট করেছে হালাত। আপনারা এই পুলিশের কমিটমেন্ট যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা। আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে, আল্লাহ না করুক, বা তার অন্ত্রের কোনো রক্ত ছিঁড়ে গেছে। অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়ে। যাই হোক, পুলিশটা এখন কেমন আছে একটু জানায় না আমাকে, আমার খুব জানার ইচ্ছা কেমন আছে। 6 7 8 22 পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তাআলার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও পরের দুটো আপনার ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদনা যার বেশি, সে একজন বিশুদ্ধ আত্মা। এইবার আমার দেশবাসীর কাছে পুলিশ আক্রমণ করে, আপনারা জানেন বামেরাই উস্কানি করে আক্রমণ শুরু করেছে। যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে নির্মম ভাবে পিটায় বিনা উস্কানিতে, বিনা কারণে, তাদের কেন আমরা বাংলাদেশের রাজনীতি করছি? ছাত্রীরা তো হারমোনিয়াম বাজাতে মারপিট শুরু করলো কেন? কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনার ইচ্ছে ইন্ডিয়া। দেখেছেন, নিউজ বেড়ে গেছে, রিপোর্ট হয়েছে। আর এই যে ভিডিওটা দেখেছেন না, গলা ফাটায় পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। একসাথে মানে বুঝেছেন তো, একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি। যাও তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান, রিটার সাহেবটা ভালো করে দেখান। ওর বিরুদ্ধে অন্তত 4 জন নারী 4 বার নারী নিপীড়নের অভিযোগ আছে, পৃথক পৃথক। এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ন। আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রূপে, ওই হলো তার রক্ষাকর্তা, দাঁতের ডাক্তার, মিরপুরে থাকে। ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে, উড়ি বসে বোধহয় 10 নম্বরে। এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় না, বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিৎকার করছে। কেউ কেউ মিছিলে এসে ছাইড়াই দিচ্ছে। এই মজ্জাগত নারী নিপীড়ক আজ মাঠে নামিছে দর্শনটা খেতে, তামাশা দেখেছে। তামাশা তো ওই তো লড়াই করবার চাই, তাই না? আবার একটা দেখেন কেন লড়াই করতে পাকিস্তানি খবর আছে। আমার তো ভাতা আর ভগিনীরা সবাই তো নাকি তোর
ওর যখন হাউস হচ্ছে লড়াই করার, আমার খুব ভাতা ভগিনীরাই লড়াই করে দিবিনি, কামে লেগেছে। আর অনেকে কবে যে আপনি এখানে অনিরাপদ করে দিতেছেন, ভাই লড়াই তো আমি তো চাই না, তাই না? আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলে? কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না, এটা তো হয় না, তাই না? এটা কি করা উচিত বলেন? লড়াইয়ের ভিডিও পেটেন আমার, হ্যাঁ, RCB বেকুর বাচ্চা তোদের ওদের কয়ে দিয়ে যে আমি তো দেখুন না যে গুতেরাস আছে, ওই দিন আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্রফেসর ইউনুসের প্যারা দিব, ওনারে বিব্রত করবো। দাবরানি যেদিন দাঁত দিবনি, হ্যাঁ, ডেট আমি ঠিক করবো, হ্যাঁ, সারা এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয়। চাও এবার আসেন অপরাধের পরিসংখ্যান নিয়ে। অপরাধ কি আসলে বাড়িচ্ছে? New Samsung Black Shine. নতুন কালার শাইন চুলের নাম্বার 1 চয়েস। আমি 2024 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর। দেখেন, বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা 14,000 থেকে 17,000, কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে 8,800 থেকে 14,500-র মধ্যে দেখায় দেয়। তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি, চিন্তা, এগুলো বৃদ্ধি পেয়েছে, তাই না? কিন্তু ডাকাতি কেন বেশি আসলে তাই না? আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার টাকা হায়ার করেছিল, দেখেছেন না? ওদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতাম ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি দিচ্ছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থা কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল তাদের কাছে পিস্তল, দেশীয় অস্ত্র ছিল জানা গেছে। কে কে গ্রেপ্তার হয়েছে? আর নামটা আমার 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে, সেই ছবি দিচ্ছে, এরা দলের ওই রকম লোক না। আগস্টের পরে এই রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করে অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু করেন। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, হুকমা আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুবদল। 4 নম্বর আল মাহমুদ রাজ, যুবদল সভাপতি আব্দুল মুন্না এবং রবিউল ইসলাম নয়নের বরিষ্ঠ সভাপতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঘটনা দেখেন, 23 ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 টাকা। হ্যাঁ, মনস্থিত ওই যে মনে আছে না যে কুমিরা ডাকাতির কথা, সবাই সে খাও খাও লেগে তাই না? সবচেয়ে বেশি হাউ খাও লেগেছিল বিএনপি। তো ইউনুস অধর্ম, ইউনুস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখতে নেই কে করে দেশ চালানো লাগে। সেই অধর্ম ইউনুস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টের নেতা, আর আরেক ডাকাত বিএনপি পোস্টের নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করেছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতাদের ডাকা। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে লিখিচ্ছে, দেশ জুড়ে ডাকাতি চিন্তা ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। প্রতিটি স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তার ঘটনা ওটাই চলেছে। এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও দেখে। জাহাঙ্গীর আলম আপনাকে কি দিচ্ছে?
দলের লোকজনই তো করেছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতি স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। স্থিতিশীল করতে নির্বাচন দ্রুত সময় এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে। নিজেদের ডাকাতি ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না, ওই ব্যাংক ট্যাঙ্ক রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে। যাই হোক, কি অবস্থা, জিন্দগি এত যে হাসির ব্যবস্থা করে দিচ্ছে, বিএনপিকে ধন্যবাদ। আনন্দের উপলক্ষ পাওয়া দরকার, আজ তো মেজাজই খারাপ থাকে, দেখছেন না, আনন্দের উপলক্ষ আছে, ভালোই হয়েছে। হাসি নিলাম, কারণ হইতেছে কি, এখন তো বিএনপির লোকেরা দেখা করবে আমার উপরে। আমি যে আমাদের কাফের শাখার আমির, আমাকে জামাত টাকা দেয়। আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না, তাই না? কোনো অনুশোচনা নেই, এত কিছু করে। ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই, এই যে এত কিছু হচ্ছে, কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নেই। আমরা বলতেছি, ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি, ওই নিজের লোক দলের লোক ডাকাতি করতেছে, ধরা পড়ছে। আপনাদের তো সুইসাইড করা উচিত। অনার বলে তো একটা জিনিস আছে, নির্বাচনের মতো বলতেছেন নির্বাচন নিয়ে সব ঠিক হয়ে যাবে। নির্বাচনটা আসলে কখন হবে? আসেন এই বিষয়ে আলাপ, সিরিয়াস আলাপে আছি, হাসি টাসি বাদ দিয়ে। অনেকে বলতেছে প্রফেসর ইউনূস বলছে নির্বাচন ডিসেম্বর হবে না। প্রফেসর ইউনূস এটা বলে ডিসেম্বর একটা কথার কথা, কোনো ডেডলাইন না। কেন না এটা বুঝেন, প্রফেসর ইউনূস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে, তাই না? ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছেন। তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা, আপনারা সব রাজনৈতিক দল শুধু যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন, আমরা শুধু সেই। এখন এটাই তো ঠিক, সবাই মিলে কতটুকু চান। বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার ততটুকু করে নির্বাচন, তো ভালো কথা, সেটা লিখে দেন, বলে আসেন। পরে দেরি করছেন কেন? সরাসরি বলে আসেন। এতদিন তো মার্চের তো অর্ধেক মাস পার হয়ে গেল, তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে। ডিসেম্বর কেন, জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন, যদি সবাই মিলে বলেন আমরা কোনো সংস্কারই চাই না। ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরো ডেঞ্জারাস কথা বলেছে, বলছে এই সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করবো ক্ষমতায় আসলে। আপনি শিওর আপনি ক্ষমতায় আসতে পারবেন মির্জা ভাই? হ্যাঁ, তাইলে একদিন বসেছিলেন কেন? আগেই বলতেন যে সংস্কার চাই না, বসে বসে সবাই বেকার কাটতো না, তাই না? আপনারা যেহেতু দেশের মা বাপ, জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পাওয়া যান, দেশ তো জমিদারি আপনাদের, তাই না? জমিদারি কিনে নেন নির্বাচন করিয়া, আপনারা রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন। আর আমরা তো তেজপাতা, আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না। এই কথাটা তো পুরাই অরাজনৈতিক, যত হাসিনা, নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর। দেশটা তো আপনার বাপের না। জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশকে আপনার বাপের মির্জা ভাই। ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না, পারলে করে দেখান যদি খেদম থাকে, পারলে আমরা ঠেকাবো। জানের ভয়ে তো আকাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই, মনে নাই? বর্তনে 16 বছর ফ্যাসিবাদের দেশটারে 111 ঠেকাইতে পারেন নাই, এখন হারকিউলিস হয়ে গেছেন। বাপরে ডরাইছি। হ্যাঁ, আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই, ওদের একটু ডাকাতি করতে দেন, ওদেরকে কোনো অধিকার নাই, একটু জিম্মাটাকে সামাল দেন, সংযত করেন। ওই যে জর্ডানের একটা কবিতা আছে, বুঝছে, ক্যানোনাইজেশন বলে, ইংরেজি যেহেতু লিখেছে, ঠিক লিখেছে ফর গডস সেক হোল্ড ইওর টাং এন্ড লেট মি লাভ। রবীন্দ্রনাথের বাংলা করেছিল, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি মানে দে আমারে অবসর। পুরাই রোজার ভিতরে মনে কারো ঘুমাই নেই, আপনারই ঘুমায় দোহাই তোদের একটুকু চুপ কর, ডাকাতি করি মানে দে আমারে অবসর। পারে আমাদের এই রমজান কেন্দ্রে 32 নাম্বার নিয়ে কথা বলি। দেখেছেন সোহরাওয়ার্দীর বডিগার্ড যদি জয় বাংলা হয়েছিল না, সে সিঁড়িটা কলে ভাঙিনি। আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবে, কানে কথা যায় নাই। যখন জানিছি ওটা জিন্দা আছে, তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা। ঠিকই বানাইছে, দেখেন কি করিচ্ছে, দেখেছেন বুঝেছি। ওটা আমার নিজ দায়িত্ব লিয়ে ভাঙা লাগবে। অসমাপ্ত আত্মজীবনী লিখেছিল সোহরাওয়ার্দীর বডিগার্ড, আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙাভাঙি করেছে।
আমি এর দায়িত্ব আর ক্ষুদ্র ভ্রাতাদের দিব না, একেবারেই দিব না। নিজে হাজির থাকবো। 5ই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি। সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে। প্রফেসর ইউনূস নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন, আশা করি হয়ে যাবে। এখন আমার এই প্ল্যান সেটা স্যার কবের পারে আজকে তাও তো মোবাইল দিছে দে ভদ্র ভাই আমার এই গাছ নিচে ছিল, গাছ ছিঁড়ছে, এই করছে ওই করছে, কত কিছু করছে। এয়ার ফ্রেশ মানুষ গান আছে, ট্রেল দিয়ে চুৎকারের গান আছে। গানটা হচ্ছে গ্যাঞ্জাম বাদামু, শুধু গ্যাঞ্জাম। আমরা বগুড়ার লোক তো গ্যাঞ্জাম বাদানোর আমরা বাসটা। আপনি আমাকে নেন বা না নেন, গ্যাঞ্জাম আমি বাদামু। তার সে নেন, ওই চক্ষু লজ্জা আছে তো, তাতে হয়তো যদি কিছুটা সামাল হয়। যাই হোক, প্ল্যানটা কই। হ্যাঁ, এইবার আমি আমার ক্ষুদ্র ভগিনীদের জনাতি দিছে, ওরাই ভাগ্যি। আমার কলেজ চাইনিজ বুদ্ধি, শিওর শট, কখনো ফেল করে না। আমার প্ল্যান, আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করাবো। হ্যাঁ, এক এক সিঁড়ির 2 থেকে 3 জন। তারপর উপর থেকে ওদের মাথার উপরে আরশোলা ছেড়ে দিই। ওরা যে চিকন মারবে আর সিঁড়ির উপরে যে দামাদামি করবি না, ওই সাথে সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে। এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে কাজে লাগাতে পারবে। শিওর শট। হ্যাঁ, এবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে দিই আর টেকনিক। হ্যাঁ, প্যান্টের পকেটে জ্যান্ত আরশোলা নিয়ে যাবে গার্লফ্রেন্ডের সাথে। গ্যাঞ্জাম লাগলে পকেট থেকে আরশোলা বের করে ডিফেন্সিরা একেবারে গায়ের উপরে ঠান্ডা হয়ে যাবে। জিন্দেগি প্যারা দিবি না গার্লফ্রেন্ড। প্যারা দেওয়ার চেষ্টা করলে না, খালি প্যান্টের পকেটে হাত ঢুকাবে। আরশোলা থাকুক আর না থাকুক, একেবারে ঠান্ডা। বুদ্ধিটা ক্যাঙ্কা। আপনাকে বানিয়ে আনতে হবে, এটা আপনার রমনা ভবন থেকে বানিয়ে আনতে পারবেন।